ভারতের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই ঘরের মধ্যে দুই ভাগ হয়ে যায়। একদল বলে বীর, আর একদল বলে বিশ্বাসঘাতক। একদল বলে স্বাধীনতার দেবতা, অন্য দল বলে হিন্দুত্বের কারিগর। আর এই নামটা হলো বিনায়ক দামোদর সাভারকর। কিন্তু সত্যিটা কি? সাভারকর কি আসলেই একজন মহান বিপ্লবী ছিলেন নাকি দেশদ্রোহী? ইতিহাসের পাতায় তিনি অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছেন। আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, রাজনৈতিক ব্যানার সরিয়ে, আবেগ সরিয়ে, শুধু তথ্য ও ঘটনার ভিত্তিতে জানার চেষ্টা করব সাভারকর আসলে কে ছিলেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। 1883 সালের 28শে মে মহারাষ্ট্রের নাসিক জেলার ভাগড় গ্রামে জন্ম নেন বিনায়ক দামোদর সাভারকর। বাবা দামোদরপন্ত সাভারকর ছিলেন একজন সাধারণ ব্রাহ্মণ পরিবারের মানুষ। ছোটবেলা থেকে বিনায়ক ছিলেন অসম্ভব মেধাবী ও জেদি। মাত্র 9 বছর বয়সে তিনি মা বাবাকে হারান। প্রথমে মা, তারপর বাবা। কিন্তু এই কষ্ট তাকে ভাঙেনি, বরং তার মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল। 1897 সালে ভাইদের দ্বারা 2 ব্রিটিশ অফিসার হত্যার ঘটনা কিশোর সাভারকরের মনে গভীর প্রভাব ফেলে। সে সময় তিনি নিজের বাড়ির কুলদেবীর সামনে শপথ নেন ব্রিটিশদের হাত থেকে মাতৃভূমিকে মুক্ত করবেন। আর এই শপথ নেওয়া ছেলেটা পরবর্তীকালে পুনের ফার্গুসন কলেজে পড়তে আসেন এবং সেখানে মিত্র মেলা নামক একটি গোপন সংগঠন তৈরি করেন, যা পরে অভিনব ভারত নামে পরিচিত হয়। এই সংগঠনে ছিল ভারতের প্রথম সশস্ত্র বিপ্লবী সংগঠনগুলোর একটি। 1906 সালে বাল গঙ্গাধর তিলকের সাহায্যে সাভারকর শ্যামজি কৃষ্ণ বর্মা বৃত্তি নিয়ে লন্ডনে পড়তে যান। সেখানে তিনি ইন্ডিয়া হাউসের সাথে যুক্ত হন এবং ইউরোপের বিভিন্ন বিপ্লবী দলের সাথে যোগাযোগ স্থাপন করেন। লন্ডনে বসে তিনি 1857 সালের ভারতীয় স্বাধীনতা যুদ্ধ নামে একটি বই লেখেন, যেটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করে। এটি ছিল ইতিহাসে সম্ভবত প্রথম বই যা প্রকাশিত হওয়ার আগেই নিষিদ্ধ হয়েছিল। 1909 সালে তাঁর সহযোগী মদনলাল ধিংরা লন্ডনে ব্রিটিশ কর্মকর্তা কার্জন ওয়াইলিকে হত্যা করেন। এই ঘটনার পর ব্রিটিশ পুলিশ সাভারকরকে খুঁজতে শুরু করে। 1910 সালে তাকে গ্রেফতার করা হয়। জাহাজে করে ভারতে ফেরার পথে ফ্রান্সের মার্সেই বন্দরে তিনি সমুদ্রে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এই ঘটনাটি পরে তার সাহসিকতার প্রমাণ হিসেবে অনেকেই মনে রাখেন। ধরা পড়ার পর বিচারে সাভারকরকে কারাদণ্ড দেওয়া হয় মোট 50 বছর। তাকে পাঠানো হয় আন্দামানের সেলুলার জেলে, যাকে সেই সময় বলা হতো কালা পানি। এই জেলে তার উপর অমানবিক নির্যাতন শুরু হয়েছিল, তেল পেশার কাজ, একাকী কনফাইনমেন্ট, নানা রকমের শারীরিক শাস্তি। আপনি জানলে অবাক হবেন, জেলে তিনি দেওয়ালে নখ দিয়ে কবিতা লিখতেন এবং পরে মুখস্থ রাখতেন। আর এখানেই সাভারকরের ব্যক্তিত্বে সবচেয়ে বড় প্রশ্নটা ওঠে। 1911 থেকে 1920 সালের মধ্যে সাভারকর ব্রিটিশ সরকারের কাছে একাধিক ক্ষমা প্রার্থনা পাঠান, যাকে বলা হয় মার্সি পিটিশন। এই চিঠিগুলোতে তিনি লেখেন যে তিনি ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করতে রাজি এবং সরকারের সাংবিধানিক পথে কাজ করতে আগ্রহী। তার সমর্থকরা বলেন এটা ছিল কৌশলগত পদক্ষেপ, জেল থেকে বেরিয়ে আবার বিপ্লবের কাজ করার জন্য। কিন্তু সমালোচকরা বলেন এই চিঠিগুলো ছিল সত্যিকারের আত্মসমর্পণ। ঐতিহাসিক আনন্দ তেল তুম্বরে এবং অন্যান্য গবেষকরা দেখিয়েছেন যে এই পিটিশনের ভাষা কোনো কৌশলগত ভাষা ছিল না, বরং ছিল একজন ক্লান্ত মানুষের আন্তরিক আবেদন। 1924 সালে মুক্তি পাওয়ার পর সাভারকর কিন্তু আর সশস্ত্র বিপ্লবের পথে যাননি। কালাপানিতে থাকাকালীন 1923 সালে সাভারকর লেখেন তার সবচেয়ে প্রভাবশালী গ্রন্থ হিন্দুত্ব, হু ইজ আ হিন্দু। এই বইতে তিনি হিন্দুত্বের সংজ্ঞা দেন এক নতুন ভাবে। তার মতে যে মানুষ ভারতকে পিতৃভূমি এবং পুণ্যভূমি মনে করেন তিনিই হিন্দু। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাভারকর নিজে একজন নাস্তিক ছিলেন। তিনি হিন্দুত্বকে ধর্মীয় পরিচয়ের চেয়ে বেশি একটি সাংস্কৃতিক ও জাতীয় পরিচয় হিসেবে দেখতেন। তার এই দর্শনের মূল সমস্যা ছিল দুটি। প্রথমত,
তার সংজ্ঞা অনুযায়ী মুসলমান ও খ্রিস্টানরা ভারতকে পূণ্যভূমি মনে করেন না, তাই তারা হিন্দু জাতির অংশ নন। এই ধারণাটি মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মতোই বিভাজনমূলক ছিল, শুধু উল্টো দিক থেকে। দ্বিতীয়ত, এই রাজনীতি ভারতের অভ্যন্তরে সাম্প্রদায়িক উত্তেজনার একটি শক্তিশালী উপাদান হয়ে ওঠে, যার প্রভাব আজও আমরা দেখছি। 1937 সালে সাভারকার হিন্দু মহাসভার সভাপতি হন। এই পর্যায়ে তিনি এমন কিছু বক্তব্য দেন যা ইতিহাসে বিতর্কিতভাবে লিপিবদ্ধ হয়ে আছে। 1937 সালে আহমেদাবাদে হিন্দু মহাসভার অধিবেশনে তিনি বলেন যে ভারতে আসলে দুটি জাতি আছে, হিন্দু এবং মুসলমান। এটি একটি উল্লেখযোগ্য তথ্য, কারণ পরবর্তীকালে জিন্নাহ দ্বিজাতি তত্ত্বকে পাকিস্তানের জন্মের কারণ হিসেবে দেখা হয়, কিন্তু সাভারকারও একই কথা বলেছিলেন, শুধু ভিন্ন উদ্দেশ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাভারকার একটি বিতর্কিত অবস্থান নেন। তিনি হিন্দু যুবকদের ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেন। তার যুক্তি ছিল এতে হিন্দুরা সামরিক প্রশিক্ষণ পাবে এবং পরে সেই শক্তির স্বাধীনতার কাজে লাগবে। কিন্তু গান্ধী ও কংগ্রেস এই অবস্থানের তীব্র বিরোধিতা করেন, কারণ এটি ব্রিটিশদের যুদ্ধ প্রচেষ্টাকে সরাসরি সাহায্য করছিল। 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেন। গডসে ছিলেন হিন্দু মহাসভার সদস্য এবং সাভারকারের পরিচিত। এই হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সাভারকারকেও গ্রেপ্তার করা হয়। বিচারে অবশ্য প্রমাণের অভাবে তাকে মুক্তি দেওয়া হয়। তবে 2000 সালে ভারত সরকার নিযুক্ত কাপুর কমিশনের রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনে। কমিশন বলে যে সাভারকার এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন বলে বিশ্বাস করার কারণ আছে, কিন্তু আদালতে তা প্রমাণ করা যায়নি। সাভারকার ছিলেন একজন চরম বৈপরীত্যপূর্ণ মানুষ। একদিকে তিনি ছিলেন জাতিভেদের কড়া সমালোচক। তিনি স্পষ্টভাবে বলতেন যে অস্পৃশ্যতা একটি পাপ এবং হিন্দু সমাজকে এই কলঙ্ক থেকে মুক্ত হতে হবে। তিনি আন্তর্জাতীয় বিবাহের পক্ষে ছিলেন। এমনকি রত্নগিরিতে থাকাকালীন তিনি মন্দিরে অস্পৃশ্যদের প্রবেশের ব্যবস্থা করেছিলেন। অন্যদিকে তার মুসলিম বিরোধী অবস্থান ছিল অত্যন্ত কঠোর। তিনি বিশ্বাস করতেন যে মুসলমানদের প্রথম আনুগত্য ইসলামের প্রতি, ভারতের প্রতি নয়। এই ধারণাটি ছিল কোটি কোটি ভারতীয় মুসলমানদের প্রতি অবিচারমূলক। তিনি ছিলেন একজন যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক মানুষ, কিন্তু তার রাজনৈতিক দর্শন ছিল গভীরভাবে বিভাজনমূলক। যদিও তার সাহিত্যকর্ম ছিল অসাধারণ, মারাঠি কবিতায় তিনি নতুন মাত্রা যোগ করেছিলেন। তার কমলা কবিতা আজও মারাঠি সাহিত্যের একটি রত্ন। সাভারকারকে শুধু একটি শব্দে বা একটি রঙে আঁকা যায় না। তিনি ছিলেন একজন প্রকৃত বিপ্লবী, যিনি তরুণ বয়সে মাতৃভূমির জন্য সব কিছু ছেড়েছিলেন, কিন্তু কালাপানির ভয়াবহ অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছিল। মুক্তির পর তিনি বেছে নিয়েছিলেন একটি ভিন্ন পথ, হিন্দু রাজনৈতিক পরিচয়ের রাজনীতি, যা ভারতের বহুত্ববাদী ঐতিহ্যের সাথে সংঘাতে পড়েছিল। তার জাতিভেদ বিরোধী অবস্থান, বৈজ্ঞানিক মানসিকতা এবং সাহিত্যিক প্রতিভা, এগুলো তার ইতিবাচক দিক। কিন্তু ক্ষমা প্রার্থনার চিঠি, সাম্প্রদায়িক রাজনীতি এবং গান্ধী হত্যায় ষড়যন্ত্রের অভিযোগ, এগুলো এমন প্রশ্ন যা ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। সাভারকারকে যেমন বীর বলে পূজা করা ভুল, তেমনি তাকে সম্পূর্ণ ভিলেন বানানোও ঠিক নয়। আসলে কি জানেন তো, ইতিহাসের সত্যটা সবসময় সাদা কালো হয় না, বেশিরভাগ সময় সেটা থাকে ধূসর। সাভারকারের বেলায়ও তাই। আর ইতিহাসকে সততার সাথে দেখার এই চেষ্টাটাই হলো একটি সুস্থ গণতন্ত্রের ভিত্তি। আমি সংগ্রামিকা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।